স্লাইড আগে মাদের স্লাইড। এখানে কেউ সাউন্ড করো না, কলের আওয়াজ একটু বন্ধ করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব, সেটা হচ্ছে মাদ। অর্থাৎ কোরআন মাজিদ পড়ার সময় আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টান দিতে হয়। সাধারণত আরবি কথাবার্তা আরবরা যখন আরবি কথাবার্তা বলে, সে সকল কথাবার্তায় কিন্তু এক আলিফের বেশি কোথাও কোনো টান থাকে না। যেমন আমরা যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে আসসালামু আলাইকুম, এখানে সর্বোচ্চ এক আলিফ টানে আমরা দিলাম। কিন্তু কোরআন মাজিদে তিলাওয়াত করার সময় তিলাওয়াতের মাধুর্যতা এবং সৌন্দর্যতা রক্ষা করার জন্য কিন্তু আমাদের অবশ্যই জায়গা ভেদে, নিয়ম ভেদে বিভিন্ন রকম টান দিতে হয়। যেমন এক আলিফ টান, তিন আলিফ টান এবং চার আলিফ টান। তো কোরআন মাজিদ পড়ার সময় এই তিন ধরনের টান আমাদের দিতে হয়। তো এই টান শব্দটাকে আরবিতে বলা হয় মাদ। মাদ মানে হচ্ছে টানিয়া পড়া। মাদ শব্দের অর্থ টেনে পড়া বা টানিয়া পড়া। অর্থাৎ আমরা যে এরকম টান দেই, এটাকে আরবিতে কি বলা হয়? মাদ। এবং শুধুমাত্র কোরআন পড়ার সময় কিন্তু আমাদের এক আলিফের বেশি অর্থাৎ তিন এবং চার আলিফ টানটা দিতে হয়। কিন্তু শুধুমাত্র দৈনন্দিন আরবি কথাবার্তায় শুধুমাত্র এক আলিফ টানই হয়ে থাকে। কিন্তু কোরআন যেহেতু সর্বশ্রেষ্ঠ এবং অত্যন্ত সুন্দর একটি কালাম, তাই এটি অত্যন্ত সুন্দর রূপে তিলাওয়াত করতে হলে আমাদের এই টানগুলো দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কর্তব্য। তাই এই টানগুলোর নিয়ম আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। এক আলিফ টান কোথায় দিব, তিন আলিফ টান কোথায় দিব, আর চার আলিফ টান কোথায় দিব, ইচ্ছা মতোই তো বেশ কম করা যাবে না। এটার একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। কোন নিয়ম প্রয়োগ হলে কতটুকু টান দিতে হবে, সেই নিয়মগুলো আমরা শিখব। তো টোটাল 10 ধরনের নিয়ম রয়েছে এখানে। টোটাল 10 প্রকার নিয়ম রয়েছে টানের, সেগুলো আজকে আমরা শিখব। এবং এই 10 প্রকার টান কিন্তু মূলত 3 ভাগে বিভক্ত: এক আলিফ টান, চার আলিফ টান এবং এই 10 প্রকার মাদ বা 10 প্রকার টান, এটা কিন্তু মূলত 3 ভাগে বিভক্ত: এক আলিফ টান, তারপর হচ্ছে 3 আলিফ এবং 4 আলিফ। আসুন আমরা নিয়মগুলো দেখি স্লাইডের মাধ্যমে। মাদের প্রকারভেদ, অর্থাৎ আমরা যে কোরআন মাজিদ পড়ার সময় টান দিব সেটা কত প্রকার এখানে আলোচিত হয়েছে। মাদ মোট 10 প্রকার, যেটা একটু আগে আমরা বললাম। 10 প্রকারের মধ্যে দেখুন প্রধান প্রকার কিন্তু 3টা, মূলত যে এক আলিফ মাদ, 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ। একটু আগে বলেছি, সরাসরি এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এক আলিফ মাদ টোটাল 3 প্রকার, মানে এক আলিফ টান আমরা কোরআনে 3 ধরনের নিয়ম প্রয়োগ হলে বা 3 ধরনের জায়গায় আমরা এক আলিফ টান দিব। ঠিক আছে, সেই নিয়মগুলো কি কি, কোন কোন নিয়ম আসলে এক আলিফ টান দিব সেগুলো আমরা দেখাবো। 3 আলিফ টান আমরা দিব এই 2 ধরনের নিয়ম প্রয়োগ হলে, অর্থাৎ 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার এবং সর্বশেষ 4 আলিফ মাদ 5 প্রকার। এবং একটা মজার বিষয় কি, আপনাদের জন্য 4 আলিফ মাদ মনে রাখা একেবারেই সহজ। কেননা 4 আলিফ মাদ উপরে একটা সুনির্দিষ্ট চিহ্ন থাকবে, একটু পরে আপনারা দেখতে পাবেন। সেটা দেখলেই আপনারা বুঝবেন এখানে 4 আলিফ মাদ। তো নিয়মগুলো খুব ব্রেইনে প্রেশার নিয়ে আপনাদের মনে রাখা খুব বেশি প্রয়োজন হবে না। তো এখন আপনারা শিখবেন কি, মূলত এক আলিফ মাদের 3টা প্রকার খুব গুরুত্ব দিয়ে আপনারা শিখবেন, মুখস্থ করতে হবে ভালো করে, নিয়মগুলো মাথায় একদম ভালোভাবে গাঁথতে হবে। এবং 3 আলিফ মাদের 2 প্রকারের মধ্যে একটা আপনাদের ভালো করে শিখতে হবে। আসেন আমরা দেখি এক আলিফ মাদ শুরুতেই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের সবার এক আলিফ মাদের প্রত্যেকটা নিয়ম খুব ভালোভাবে মনে রাখতে হবে। এক আলিফ মাদের প্রথম প্রকার যেটা, সেটা হচ্ছে মাদ্দে তবাই। মাদ্দে তবাইর প্রয়োগ যখন আমরা পাবো তখন আমাদের এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তো মাদ্দে তবাইটা কি, আসুন আমরা দেখে নেই। মাদের হরফ ওয়াও আলিফ ইয়া। তাহলে আমরা প্রথমেই জানতে পারলাম মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি বলুন আপনারা? 3টি, ওয়াও আলিফ ইয়া। এগুলো হচ্ছে অনেকটা ইংলিশের ভাওয়েলের মতো। আমরা ইংলিশে যেমন জানি 5টি ভাওয়েল হয়, এ ই আই ও ইউ, যেগুলো উচ্চারণ করার সময় কণ্ঠনালীর কোথাও বাজে না, সরাসরি ভাওয়েল বা উচ্চারণ করতে সহযোগিতা করে। তো আরবির ক্ষেত্রে ভাওয়েল জাতীয় অক্ষর হচ্ছে ওয়াও আলিফ ইয়া। ঠিক আছে, তো আলিফটা হচ্ছে এর মতো,
আর ওয়াও অনেকটা ইংলিশের ডাব্লিউর মতো, আর ইয়া হচ্ছে এটা ইংলিশের ওয়াই এর মতো, যদিও এগুলো ইংলিশে ভাওয়েল না কিন্তু আরবিতে এগুলো ভাওয়েল। ঠিক আছে, মাদের হরফ আলিফ ওয়াও ইয়া, এই তিনটি হচ্ছে মাদের হরফ, আপনারা মনে রাখবেন। তো মাদের হরফ ওয়াও আলিফ ইয়া হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। এই নিয়মটা মনে রাখবেন আপনারা, একটু পরে এর প্রয়োগ দেখাচ্ছি। খারা জবর খারাজের উল্টো পেশ হলেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে মাদ্দে তবাই দুইটা। এই জায়গা থেকে একটু পজ হবে, এখানে একটু ভুল আছে কিনা বুঝতেছি না। কত জুনেদ, মাদের হরফ ওয়াও আলিফ ইয়া হলে, বুঝলাম না কথাটা। মাদের হরফ আলিফ ওয়াও ইয়া হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়, মানে ডান দিকের হরফ কোনটা? সামনে ইয়েস, তুমি যাও স্লাইডে যাও। এই যে মাদের হরফ সরি, এই যে এটা তো মাদ্দে বদল, অন্য জায়গায় চলে গেছে মাদ্দে বদল। আচ্ছা, আমার মনে হচ্ছে এই বাক্যে একটা ভুল আছে, কারণ বাক্যটা আমি মিলাইতেই পারলাম না। আর হয়তোবা আমি যে স্লাইড তোমাকে দিছি ওই স্লাইডেও ভুল থাকতে পারে, বা উঠাইতেও ভুল হইতে পারে, দুটোর একটা আছে। আগে ক্লাসটা শেষ করি, পরে মিলিয়ে দেখবো না। এখন আবার শুরু করছি। সরি, এখন শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু উদাহরণ দেখে নেই মাদ্দে তবাইর। ঠিক আছে, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এগুলো কিন্তু মাদ্দে তবাই, অর্থাৎ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এগুলো আমরা আগেও শিখেছি, এখন আবার মনে করিয়ে দিচ্ছি, এবং এটার এই মাদের নাম কি সেটাও আপনাদেরকে শিখিয়ে দিলাম। খারা জবর খারাজের উল্টা পেশ হলে যে এক আলিফ টান দিয়ে পড়তে হয় তা তো আমরা জানি, কিন্তু এই এক আলিফ টান বা এই এক আলিফ মাদের নামটা কি? এটার নাম হচ্ছে মাদ্দে তবাই, অর্থাৎ তবাই টান। ঠিক আছে, লাম খারা জবর লা, লাম খারাজের লি, লাম উল্টা পেশ লু। আচ্ছা, মাদ্দে তবাইর আরেকটা উদাহরণ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকেও মাদ্দে তবাই বলে। ঠিক আছে, তো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, ওয়ামা মিম আলিফ জবর মা, ওয়ামা। অর্থাৎ জবরের বাম পাশে যদি মাদের হরফ আসে, জবর জের বা পেশের বাম পাশে যদি এই মাদের হরফগুলো আসে, তখন মাদ্দে তবাই হবে। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবেন জবরের জন্য হচ্ছে আলিফ, জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে, আবার জেরের বাম পাশে যদি যজমলা ইয়া আসে এবং পেশের বাম পাশে যদি যজমলা ওয়াও আসে, সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে। এগুলোকে মাদ্দে তবাই বলে। যেমন এখানে আপনারা কিন্তু জবরের উদাহরণ কিন্তু দেখতে পাচ্ছেন, ওয়ামা জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে এক আলিফ টান দিয়ে পড়তে হচ্ছে। তারপর আবার এটাও কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ আসে তাই এক আলিফ টান দিয়ে পড়তে হচ্ছে, ওয়ামা কা। আবার এটাও পেশের বাম পাশে যজমলা ওয়াও এসেছে, একটু আগে বললাম পেশের সাথে ওয়াওয়ের মিল। তাহলে মনে রাখবেন জবরের সাথে মিল হচ্ছে আলিফের, জেরের সাথে মিল ইয়ার, পেশের সাথে মিল হচ্ছে ওয়াওয়ের। তো তাই পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও আসলে এক আলিফ টেনে পড়তে হবে। নুন ওয়াও পেশ নু, ওয়ামা কানু, ওয়ামা কানু। দেখেন এটাও তাহলে মাদ্দে তবাই, এটাও মাদ্দে তবাই, এটাও মাদ্দে তবাই। তারপরে এগুলাও মাদ্দে তবাই, শেষে যে খারাজের আছে। সবাই একটু সাউন্ড অফ, আবার শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় শব্দেও দেখুন শেষ অক্ষরে খারাজের আছে, এটাও তাহলে মাদ্দে তবাই হবে। যেমন ওয়াকুতুবিহি, এক আলিফ টান হলো, ওয়াও জবর ওয়া, কাফ পেশ কু, ওয়াকু, তা পেশ তু, ওয়াকুতু, বা জেরে বি, ওয়াকুতুবি, হা খারাজের হি, ওয়াকুতুবিহি। তাহলে আমরা বুঝতে পারলাম মাদ্দে তবাই কাকে বলে। তাহলে মনে রাখবেন মাদ্দে তবাই হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ এবং জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া এবং পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও, এগুলাকে মাদ্দে তবাই বলে। এবং এগুলা যখন আসবে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো।
এখন আমরা একালিফ টানের সাউন্ড করো না নসীন। আমার বোতলে একটু পানি দাও নসীন, আমার বোতলটা একটু পানি দিয়ে ড্রয়িং রুমের সামনে রাখো। শুরু করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব একালিফ মাদের দ্বিতীয় প্রকার, সেটা হচ্ছে মাদ্দে বদল। তো হামজার সাথে একালিফ টেনে যে মাদকে পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। এর উদাহরণটা আমরা দেখাচ্ছি। হামজা ওয়াও পেশ ও, মিম জেরে মি, ও মি, নুন জবর না, ও মিনা। তারপরে এটা হচ্ছে ইমানা, উতুল কিতাব, আয়াতাল কুবরা। তাহলে দেখুন মাদ্দে বদল মানে হামজার সাথে থাকবে, ঠিক আছে, একটা হামজা থাকবে। মাদ্দে তবাইর কাছাকাছি এটা, আপনারা এটা মনে রাখলেই হবে যে পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও এসেছে, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও এসেছে, আবার জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া এসেছে। আগের নিয়ম মনে রাখলে এটাও পারবেন, একালিফ টান, ঠিক আছে। মাদ্দে লিন খেয়াল করুন এবার, এটা একটুখানি আলাদা, এটা আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, আপনাদের এই দুইটা বেশি ভালোভাবে মনে রাখতে হবে। সেজন্য মাদ্দে তবাইর বুঝাইতে হলে আরো স্লাইড অ্যাড করতে হবে, এখানে যে বললে উদাহরণ কম আছে, আসলে মাদ্দে তবাইর উদাহরণ আরো লাগবে, বুঝছো? শিওর মনে নেই? আচ্ছা, পড়াইলে ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা শিখব মাদ্দে লিন। তো লিনের হরফের বামের হরফের মধ্যে ওয়াকফ করলে একালিফ টেনে পড়াকে মাদ্দে লিন বলে, ঠিক আছে। তো দেখুন লিনের হরফ কি কি, ওয়াও এবং ইয়া। লিনের হরফ কি কি, ওয়াও এবং ইয়া। আমরা যদি এগুলোর বামের হরফে ওয়াকফ করি সেক্ষেত্রেও একালিফ টেনে পড়তে হবে। তো এখানে জবরের বাম পাশে খালি আলিফ না থেকে যদি জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও আছে তারপরেও টানটা হবে, কেন? কারণ এটা হচ্ছে লিনের হরফ। আমরা যদি বামে ওয়াকফ করি, ওয়াকফ না করলে টানটা হবে না। নর্মালি নাওমু, নুন ওয়াও জবর নাও, মিম পেশ মু, নাওমু, ঠিক আছে। যদি আমরা ওয়াকফ না করি, এখানে না থামি, তাহলে কোনো টান হবে না। নাওমু, খাউফি, লাইলি, ওয়াখশাউনি এরকম হবে। কিন্তু আমরা যদি থামি তখনই এই সকল ক্ষেত্রেও টান হবে। নাওম, খাউফ, লাইল, ওয়াখশাউন। আশা করি বুঝতে পেরেছেন। লিখে একটু পানি খেয়ে নেই, একটু পজ হবে। হ্যাঁ, মানে ক্যামেরাম্যান বোঝার জন্য বললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারাজের ও উল্টা পেশে ওয়াকফ করলে সাকিন করে পড়তে হয়। এই নিয়মটাও আপনারা মনে রাখবেন। বুঝিনি এটা কি লেখছে এখানে। এক জবর এক জের এক পেশ, দুই জের খারাজের ও উল্টা পেশ। আচ্ছা, বুঝছি এবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা নিয়ম দেখুন, আমরা আগেই আপনাদেরকে শিখিয়েছিলাম কিন্তু এখানে আবারও লিখিত আকারে উল্লেখ আছে নিয়মটা। তো আপনারা কিন্তু কঠিন মনে করবেন না, এটা আপনারা আগে থেকেই জানেন, তাও এমনিতে এখানে লিখে দেওয়া হয়েছে দেখানোর সুবিধার্থে। এই চিহ্নগুলো যখন থাকবে, এগুলোর মধ্যে যখন আমরা থামবো তখন কিন্তু সাকিন করে ফেলতে হবে। যেমন ওয়াখশাউনি না বলে আমরা ওয়াখশাউন বললাম, মানে এই যে এক জের থাকলে। তো একইভাবে এরকম এক জবর থাকলেও আমরা সাকিন করব, এক পেশ থাকলেও সাকিন করব, এই যে যেমন নাউম। আবার দুই জেরও যদি থাকে তাও সাকিন করে ফেলবো, দুই পেশ থাকলেও সাকিন করব, খারাজের যদি থাকে তারপরেও সাকিন করব, এবং উল্টা পেশ থাকলেও সাকিন করব শেষে যদি থাকে। এগুলা আমরা যদি সেখানে থামি। আর এগুলা ছাড়া অন্যগুলা থাকলে ভিন্ন নিয়ম, সেগুলো আগেই দেখিয়েছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখুন,
গোলতায় ওয়াকফ করলে তাকে হা সাকিন করে পড়তে হয়। আরেকটা নিয়ম, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে মনে রাখবেন। আল কারিআতু, কিন্তু আমরা যদি এখানে থামে আল কারিআতু না বলে আল কারিআহ বলতে হবে। তার মানে গোলতাটা হাতে পরিণত হয়ে গেছে, হা সাকিন, ঠিক আছে। তাপেস্তু এটাকে আমাদের বানিয়ে দিতে হবে হা সাকিন, মানে এই গোলটা সবসময় হা হয়ে যাবে আমরা যদি থামি। আল কারিআহ মাল আকাবাহ। এবার দেখুন মাদ্দে আওয়াজ, এটা হচ্ছে বিশেষ এক আলিফ মাদ। এটাও খুব সহজ, এটা আপনাদেরকে দেখাচ্ছি। দুই জবরের বামে ওয়াকফ করিলে তা না থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে আওয়াজ বলে। যেমন দেখুন এখানে হওয়ার কথা ছিল কি আফওয়াজান, জিম আলিফ দুই জবর জান, কিন্তু আমরা যদি থামি তাহলে একটা জবর আমাদের বাদ দিতে হবে। এইসব ক্ষেত্রে সাকিন না করে এক জবর বাদ দিব, সাকিন না করে আমরা কি করব, এক জবর বাদ দিব। তো এক জবর বাদ দিলে হয়ে যাবে আফওয়াজা। অর্থাৎ যে কোনো শব্দের শেষে যদি আমরা থামি এবং সেখানে যদি দুই জবর থাকে আমরা একটা জবর এমিট করে দিব, বাদ দিয়ে দিব। তাওয়াবা, থামার সময় এভাবে পড়বো তাওয়াবা। আর যদি না থামতাম তাহলে এভাবে পড়তাম তাওয়াবান আফওয়াজান, কিন্তু থামার কারণে অর্থাৎ আয়াতের শেষ অংশ হওয়ার কারণে আমরা এভাবে পড়ছি আফওয়াজা তাওয়াবা। এবার দেখেন গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু শেষ আমাদের। এক আলিফ টান, তিন আলিফ মাদের দুই প্রকারের মধ্যে প্রথম প্রকারটা গুরুত্বপূর্ণ, আর এরপরের সবগুলাই জাস্ট আপনাদের জানানোর জন্য, কিন্তু চিহ্ন দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন। তিন আলিফ মাদ টোটাল দুই প্রকার, একটা হচ্ছে চিকন চিহ্ন, আচ্ছা তিন আলিফ মাদ কিন্তু টোটাল দুই প্রকার। একটার মধ্যে এরকম চিকন চিহ্ন থাকবে, আরেকটার মধ্যে কোনো চিহ্ন থাকবে না, দেখে নিতে হবে। যেটাই চিহ্ন থাকবে সেটা কিন্তু আপনাদের মনে রাখা একেবারেই সহজ, কেননা চিহ্ন দেখে আপনারা বুঝবেন তিন আলিফ টান দিতে হবে। কিন্তু যেটাই চিহ্ন থাকবে না সেটাই মূলত আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুব ভালো করে আপনারা মনে রাখবেন। তো এই সবগুলো 10টা মাদের মধ্যে মাত্র 3টা বা 4টা আপনার মনে রাখলে, বাকিগুলা মনে না রাখলেও হবে, চিহ্ন দেখে আপনি বলতে পারবেন। তো মাদের হরফ ও মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়াকে মাদ্দে আরজি বলে। একটু আগে আমরা যে আপনাদেরকে মাদ্দে তবাঈন নিয়ম শিখিয়েছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এবং পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে যে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন দিন, ঠিক আছে, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এসেছে। ঠিক একইভাবে মাদ্দে তবাঈর শেষে যদি আমরা থামি তখন সেটা মাদ্দে তবাঈ না থেকে মাদ্দে আরজি হয়ে যাবে। অর্থাৎ এই যে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, তারপরের হরফে যদি আমরা যে থেমে যাই তাহলে এখানে এক আলিফের বদলে তিন আলিফ টান হবে। কিভাবে দেখাচ্ছি, আমরা যদি না থামতাম তাহলে আমরা এভাবে পড়তাম খালিদিনা, এক আলিফ টান দিতাম। কিন্তু এখন যেহেতু এখানে গোল চিহ্ন আছে আয়াতের শেষ, আমরা এখানে থামবো, তাহলে খালিদিন, তিন আলিফ টান এখানে হবে। তো এরকম ক্ষেত্রেই অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এবং পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এগুলো যখন থাকবে এবং তার পাশে আমরা যখন থামবো তার বাম পাশে, তখন কিন্তু আমাদের এক আলিফ না টেনে তিন আলিফ টানতে হবে। এটাই মাদ্দে আরজি, সহজ। মাদ্দে তবাঈর মতোই, খালি মাদ্দে তবাঈতে আমরা থামি না, আর মাদ্দে আরজিতে আমরা থামি এবং তিন আলিফ টান দিই। খালিদিন, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এসেছে এবং এরপরে আমরা থেমেছি বা ওয়াকফ করেছি। এই যে দেখেন মাদের হরফ ও মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করেছি আমরা, এই জন্য তিন আলিফ টেনে পড়তে হচ্ছে। আল জাব্বার, দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এখানে এক আলিফ টান দেওয়ার কথা ছিল, কিন্তু এক আলিফ না দিয়ে আমরা তিন আলিফ দিলাম, কারণ জাব্বার এখানে আমরা থেমেছি, না থামলে আমরা এক আলিফই দিতাম। ইউশরিকুন, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এসেছে এবং তারপর আমরা থেমেছি, এজন্য তিন আলিফ। হাকিমিন, এখানেও তিন আলিফ, কেননা জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকার পরে আমরা থেমেছি, এই কারণে। তো মূলত থামার কারণে এটা তিন আলিফ হয়ে যাচ্ছে, এক আলিফ থেকে তিন আলিফ, এটাই আর কি মাদ্দে আরজি। অনেক গুরুত্বপূর্ণ, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষ অংশে কিন্তু মাদ্দে আরজির প্রয়োগ আমরা দেখতে পাবো, যেমন আলামিন, রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে মিন, তারপরে আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন।
তো সবগুলোর আয়াতের শেষে একইভাবে আপনারা মাদ্দে আরজির প্রয়োগ দেখতে পাবেন, এছাড়াও কোরআনের অসংখ্য জায়গায়। তো এখন আমরা তিন আলিফ মাদের আরেকটা প্রকার শিখবো। তো এটা আপনাদের মনে রাখার সুবিধার্থে সহজেই বলে দিচ্ছি। এরকম চিহ্ন দেখলেই, এরকম চিকন চিহ্ন দেখলে আপনারা তিন আলিফ টান দিবেন, ঠিক আছে? মাদের হরফ ও মাদের হরকতের উপরে চিকন চিহ্ন ও বামে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়াকে মাদ্দে মুনফাসিল বলে। এটার নাম হচ্ছে, এই চিহ্ন থাকলে আপনারা এটার নাম কি দিবেন? বলবেন যে এটার নাম মাদ্দে মুনফাসিল। তো এরকম চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হবে, যেমন ইলা আবিকুম, এখানে কিন্তু আবার এক আলিফ, আবিকুম এখানে মাদ্দে তাবাঈ প্রয়োগ হয়েছে। আর অপরদিকে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, ইলা, তিন আলিফ এই চিহ্নটা থাকার কারণে, ঠিক আছে? আর এই চিহ্ন মূলত কোথায় থাকে, এটাও এখানে মূলত এটাই ক্লিয়ার করা হয়েছে। এই চিহ্নটা থাকে যখন মাদের হরকতের উপরে মাদের হরফের পাশে হামজা থাকে, তখন এই চিহ্ন আসে। তো দেখুন পরে এই আমরা এখন এত কিছু মনে না রাখলেও চলবে, জাস্ট এই চিহ্ন দেখলেই তিন আলিফ টান ওই জায়গাটায়। কামা আরসালনা ইল্লা ইবলিস ওয়া মা আমরুনা। এবার দেখুন চার আলিফ মাদ সর্বশেষ ধরন। চার আলিফ মাদের 5 প্রকার। এতগুলো প্রকার আপনাদের মনে না রাখলেও চলবে, শুধু এই চিহ্ন দেখলেই আপনারা একদম নিশ্চিন্তে চার আলিফ টান দিবেন, কোনো সমস্যা নেই। তো শুধুমাত্র ফর্মালিটি হিসেবে তারপর আমরা নিয়মগুলো দেখাচ্ছি। কেউ যদি অধিকতর জ্ঞান অর্জন করতে চান এই চিহ্ন কোথায় কোথায় আসে, তাই আমরা নিয়মগুলো একবার করে বলে দিচ্ছি। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, কালিমায় বা শব্দে মাদের হরফ বা মাদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে তাজদিদ থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। তো সোজা কথা হচ্ছে এই চিহ্ন দেখলে আপনারা চার আলিফ টানবেন, পরের সবগুলা প্রকারে এই চিহ্ন থাকবে।